নমস্কার, ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা শ্রী নিমাই ভট্টাচার্যের লেখা একটি অসামান্য প্রেম কাহিনীর সঙ্গে থাকব। গল্পটির নাম সিফন জর্জেট। শুনতে থাকুন। পিয়ন রেজিস্টার্ড পার্সেলের প্যাকেটটা এগিয়ে দিতেই চিত্রিতা মনে মনে একটু চঞ্চল না হয়ে পারল না। পিয়ন চলে যাবার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে সোজা শোবার ঘরে চলে গেল। প্যাকেটটা খুলল না, খোলার দরকার নেই। মা যখন পাঠিয়েছেন তখন সেই সিফন জর্জেটটাই ভেতরে আছে। সিফন জর্জেট ভাবতে গিয়েই চিত্রিতার একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস পড়বেই। এ যে সেই সিফন জর্জেট, স্মৃতির অরণ্যে ছোট্ট একটা হাসনোহানা। তা হোক, ভারী মিষ্টি গন্ধ, সুন্দর নিটোল একটা স্বপ্ন, মালিন্য মুক্ত একটু ভালো লাগা, অনন্য অনুভূতির ক্ষণিক জোয়ার। ভেবেছিল স্নান করতে যাবে, চুল ঠিক করে বাথরুমে শাড়ি টাড়ি রেখেও এসেছে পিয়ন আসার আগে। এখন আর যেতে ইচ্ছে করছে না। কোলের ওপর প্যাকেটটা নাড়াচাড়া করতে করতে বিছানাতেই বসে রইল, চুপ করে বসে রইল। কিন্তু মন, সে তো চুপ করে বসে থাকতে জানে না, পারেও না। সামান্য একটু হাওয়াতেই সিফন জর্জেট উঠতে থাকে। মনে পড়ে সেদিনের কথা। সুপার মার্কেটের বাস স্টপে ফ্লাইট লেফটেন্যান্ট ব্যানার্জিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রিতা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি এখানে? বাসের জন্য অপেক্ষা করছি। কোথায় যাবেন? কোথায় আবার, সুব্রত পার্কে ফিরব। তা এখানে কেন? আসুন আমার সঙ্গে। চিত্রিতার কথা মতো ফ্লাইট লেফটেন্যান্ট এগুতেই বাস স্টপের লোকজন সরস দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রইল। দুজনে পাশাপাশি হাঁটছে। একটু পরেই ব্যানার্জি জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? আমিও বাড়ি ফিরব। এদিকে বুঝি বেড়াতে এসেছিলেন? না না, গানের ক্লাস করতে এসেছিলাম। ফ্লাইট লেফটেন্যান্ট চিত্রিতার মুখের দিকে তাকিয়েই প্রশ্ন করল, সুব্রত পার্ক থেকে কনট প্লেস? চিত্রিতাও একটু হাসল। হ্যাঁ। এখানে রবীন্দ্রসঙ্গীত শেখার ভালো স্কুল আছে বুঝি? দিল্লিতে রবীন্দ্রসঙ্গীত শেখার কোনো ভালো স্কোপ নেই বললেই চলে। তাহলে? আমি গন্ধর্ব মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছি, ক্লাসিক্যাল শিখছি। হঠাৎ টপ্পা টুংরির প্রেমে পড়লেন? চিত্রিতা আবার একটু হাসে। মার হুকুম তামিল করছি। মনে মনে ভাবে, পরশুদিন রাত্রে যখন প্রথম পরিচয় হয় তখন ভাবতে পারেনি উনি এত সুন্দর কথা বলতে পারেন। আপনার মা বুঝি ক্লাসিক্যালের ভক্ত? স্টেটসম্যানের মোড় পার হয়ে চিত্রিতা জবাব দেয়, না না, তা নয়, মেনলি গলা ভালো হবে বলে মা ক্লাসিক্যাল শিখতে বললেন। আপনার গলা যথেষ্ট ভালো, আর ভালো হবার দরকার নেই। জনপথের মোড়ে থমকে দাঁড়িয়ে চিত্রিতা হাসি মুখ ফ্লাইট লেফটেন্যান্টের দিকে ঘুরিয়ে বলল, তাই নাকি? অফকোর্স। সিফন জর্জেটের প্যাকেটটা পেয়ে সব কিছু মনে পড়ছে চিত্রিতার। মনে পড়ে মেল ট্রেন মাঝে মাঝে হঠাৎ ছোট্ট স্টেশনে দাঁড়িয়ে পড়লে ভারী ভালো লাগে। অনেকদিন পর্যন্ত ভোলা যায় না স্টেশন মাস্টারের মুখখানা। বারবার মনে পড়ে রেল কোয়ার্টারের দরজায় দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টারের স্ত্রীর বিবর্ণ ও বিস্মিত মুখের ছবি। বিয়ের নেমন্তন্নে গিয়ে অনেক সময় বরের চাইতে একজন বরযাত্রীর কথা বেশি দিন মনে থাকে। গ্রুপ ক্যাপ্টেন ঘোষ আর স্কোয়াড্রন লিডার রায়ের কোয়ার্টার প্রায় পাশাপাশি। গ্রুপ ক্যাপ্টেন কমান্ড হেডকোয়ার্টার্সে আর কোয়ার্ডন লিডার পালামে পোস্টেড। তা হোক, পরিচয় বহুদিনের, সম্পর্ক নিবিড়। এই গ্রুপ ক্যাপ্টেন যখন ফ্লাইট লেফটেন্যান্ট তখন চিত্রিতার জন্ম। চৈতালি যখন খুব ছোট্ট তখনই রায় কাকুর সঙ্গে মাধুরী মাসির বিয়ে হয়। আবার মিঠু যখন হয় তখন চিত্রিতারাও আগ্রায়। মিঠু হবার পর মাধুরী মাসির শরীরটা বেশ খারাপ। মাধুরী মাসি ওর কিছুই দেখাশোনা করতে পারত না। মিঠু চিত্রিতার মার কাছেই থাকতো দিন রাত। তাই তো মিঠু ওকে বড় মা বলে।
মিঠু আজ কত বড় হয়ে গেছে, তবু বড় মার কাছে আবদার করতে সংকোচ নেই। অনেককাল পরে আবার দুটি পরিবার দিল্লিতে, সুব্রত পার্কে প্রায় পাশাপাশি কোয়ার্টার। ভারী মজা। চিত্রিতার মা আর মাধুরী মাসি পালামের ফেটেতে একসঙ্গে ইল খুলছেন, লুচি আলুর দম বিক্রি করছেন। আবার রবিবার সকালে দুজনে একসঙ্গে ডিলাইটে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি দেখছেন। আরও কত কি। দুর্গাপূজার সময় আর কেউ না গেলেও ওরা দুজনে ঠিক সারা রাত জেগে শ্রীমতী অপেরা যাত্রা দেখবেনি। চৈতালিকে না হলেও চিত্রিতাকে ওরা দলে টানতে চান, বিশেষ করে মাধুরী মাসি। কিরে চিত্রা, যাবি নাকি যাত্রা দেখতে? না মাসি, যাত্রা দেখার কথা বলো না। কেন রে? যাত্রা টাত্রা আমার ভালো লাগে না। যাত্রা কোনোদিন দেখেছিস? না। তাহলে ভালো লাগবে না কি করে জানলি? চিত্রিতা হাসতে হাসতে বলে, সারা রাত ধরে রাজা রানী ষাঁড়ের মতো চেঁচাবে আর মন্ত্রীরা ট্রেনের তলোয়ার ঘোরাবে, তা আমি সহ্য করতে পারবো না। ওর কথা শুনে মাধুরী মাসিও হাসে। হাজার হোক, কলেজ গার্ল তো, গ্রেগরি পেক বা রিচার্ড বার্টনকে না দেখলে ঠিক মন ভরে না তোদের। দুই ফ্যামিলির জয়েন্ট সেশন বসলে চিত্রিতা যাত্রা না দেখার কথা উঠবেই। সবকিছু শোনার পর স্কোয়াড্রন লিডার রায় আবার সঙ্গে সঙ্গে একটা কবিতা তৈরি করে বলেন, আমাদের চিত্রা দেখে না যাত্রা, খাই শুধু কেক, পছন্দ করে গ্রেগরি পেক, চুরি করে মটন, ভালোবাসে বার্টন, গাইতে পারে গান, আর আছে অভিমান। কবিতার প্রত্যেকটি লাইন পর্যন্ত স্পষ্ট মনে আছে চিত্রার। মনে পড়বে না? রক্তরাঙা কৃষ্ণচূড়ার মতো সেসব দিনের স্মৃতি জল জল করছে মনের মধ্যে। রোজ মনে পড়ে না, মনে পড়তে পারে না। নতুন জীবনের জোয়ারে পুরনো স্মৃতিতে পলিমাটি পড়ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। স্মৃতির সূর্য মনের আকাশে উঠলেই নতুন পলিমাটিতে ফাটল ধরে। চাপা পড়া সুখ দুঃখের মিষ্টি মধুর ইতিহাস আবার মুখোমুখি দাঁড়ায়। জনপথ পার হয়ে এলআইসি গ্রাউন্ডের পাশ দিয়ে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগুতে এগুতে চিত্রিতা ফ্লাইট লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করল, আপনি বুঝি সিনেমা দেখতে গিয়ে টিকিট পেলেন না? মোটেও সিনেমা দেখতে আসেনি। অফিস ছুটির পরই এক বন্ধু জোর করে কফি হাউসে নিয়ে এলো। একটু থেমে বলল, আমরা কোথায় যাচ্ছি? চিত্রিতা দুষ্টুমি করে জিজ্ঞাসা করল, ভয় করছে নাকি সন্দেহ হচ্ছে? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? চিত্রিতা ও কথার কোনো জবাব না দিয়ে বলল, আমি আপনার মতো ভালো ফাইটার পাইলট না হলেও খারাপ ন্যাভিগেটর নই, ঠিক বাড়িতে পৌঁছে দেব। সেদিন সন্ধ্যাবেলায় ভারী মজা হলো। জানো মাসি, আজ আর একটু হলেই পালামে হইচই পড়ে যেত। মাধুরী মাসি উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, কেন রে, কি হয়েছিল? গ্রুপ ক্যাপ্টেন ঘোষ মেয়ের কথায় অবাক হয়ে স্কোয়াড্রন লিডার রায়ের দিকে তাকালেন। চিত্রিতা বেশ গম্ভীর হয়ে বলল, ফ্লাইং এয়ারক্রাফট মিসিং হয়, কিন্তু আজ এয়ারক্রাফট ছাড়াই পাইলট মিসিং হচ্ছিল। ওরা ওর কথা কেউ বুঝল না। সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। মাধুরী মাসি আবার প্রশ্ন করল, তার মানে? তোমাদের ফ্লাইট লেফটেন্যান্ট আজ মিসিং হচ্ছিলেন শুধু আমার মতো ন্যাভিগেটরের সঙ্গে হঠাৎ দেখা হওয়ায়? চিত্রিতার কথা শেষ হতে দেয়নি ফ্লাইট লেফটেন্যান্ট। মিসেস রায়ের দিকে তাকিয়ে বলল, বৌদি শুনেছেন আজকাল কটন প্লেসে বহু ইয়ং মেয়ে ছেলেদের ব্ল্যাকমেল করছে? সিফন জর্জেটের প্যাকেটটা নিয়ে চিত্রিতা স্থির হয়ে বসে আছে, কিন্তু বিবর্ণ উদাস মন। 26 নম্বর লেক অ্যাভিনিউ থেকে ছুটে চলে গেছে দিল্লির সুব্রত পার্কে, পালামের রাস্তার ধারে এয়ারফোর্স অফিসার্স কলোনিতে। ফ্লাইট লেফটেন্যান্ট ব্যানার্জি মাত্র 1 মাসের টেম্পোরারি ডিউটিতে এয়ার হেডকোয়ার্টার্সে এসেছিল।
চিত্রিতা কলকাতায় বিয়ে পরীক্ষা দিয়ে দিল্লি এসেছে, হাতে অফুরন্ত সময়। শুধু সপ্তাহে 3 দিন গন্ধর্ব মহাবিদ্যালয়ে যাতায়াত। চৈতালির সঙ্গে তেঁতুলের আচার চুরি করে খাওয়ার পর বাকি সময়টা মাধুরী মাসির কাছে কাটায়। ঠিক সেই সময়েই ফ্লাইট লেফটেন্যান্ট এলো মাধুরী মাসির কাছে। এখানে না এসে উপায় ছিল না ওর। কোয়ার্টার লেটার ভীষণ লেগে যেতেন। তাছাড়া মিঠু তো আছেই। আম্বালায় কাকার স্কুটারে চড়ে না ঘুরে বেড়ালে মিঠু কিছুতেই খেত না। তাছাড়া ওই কাকু যে ওকে সুর করে কবিতা শোনাতো, মিঠুকে ছেড়ে সেই কাকু দিল্লিতে কোথায় থাকবে? ভাবতে গিয়েই চিত্রিতা হাসে। বিশেষ কিছুই না, নিছক একটু হাসি ঠাট্টা, গল্পগুজব, মাঝে মাঝে গান, মাঝে মাঝে মন্তব্য। শরতের আকাশে টুকরো টুকরো মেঘ, মনটা খুশিতে ভরে যায়। মাধুরী বৌদি ফ্লাইট লেফটেন্যান্টকে বলেন, চিত্রার গান তোমার যখন এত ভালো লাগে তখন কয়েকটা গান টেপে তুলে নিলেই তো পারো। তা হয় না বৌদি। চিত্রিতা বলল, টেপ করার যোগ্য নয় বলে? ফ্লাইট লেফটেন্যান্ট একটু হেসেই গম্ভীর হলো। ওর গান তোমাদের সবার সামনে শোনার অধিকার থাকলেও লুকিয়ে একা একা শোনার অধিকার আমার নেই। মাধুরী বৌদি হঠাৎ বলে ফেললেন, কেন, সে অধিকার চাও? লজ্জায় চিত্রিতা ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল। লজ্জা পেয়েছিল ব্যানার্জিও। তাই তো পরের দিন আবারও সুপার মার্কেটের বাস স্টপে না দাঁড়িয়ে পারেনি। চিত্রিতা বুঝেছিল কিছু বলতে চায়। আজও কি কফি হাউসে এসেছিলেন? হ্যাঁ। আজও কি বাসের জন্য দাঁড়িয়েছিলেন? না, ন্যাভিগেটরের জন্য। আমার মতো হাতুড়ি ন্যাভিগেটর দিয়ে আপনার মতো কোয়ালিফাইড পাইলটের কোনো উপকার হবে কি? যেটুকু পথ চিনিয়েছেন তাতেই আমি খুশি। আর ভবিষ্যৎ সে আমারও হাতে নয়, আপনারও হাতে নয়। আরও 2-4টে টুকটাক কথার পর ফ্লাইট লেফটেন্যান্ট বলল, কাল রাত্রে যা বলেছিলাম তা বলা বোধ হয় ঠিক হয়নি। মনে কিছু করবেন না। চিত্রিতা কিছুক্ষণ মুখ নিচু করে চুপচাপ থাকার পর বলল, না না, কিছু মনে করিনি। কিছু মনে না করলেও লজ্জা পেয়েছিলেন, কিন্তু আপনাকে লজ্জা দেবার অধিকারও তো আমার নেই। এই পৃথিবীতে প্রায় সবাই নিত্য নতুন অধিকার চায়, দাবি জানায়, অথবা মনে মনে আশা করে, স্বপ্ন দেখে। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্টের মতো কজন অধিকার ছাড়তে পারে, দাবি করার সুযোগ পেয়েও নিজেকে গুটিয়ে নিতে পারে? যারা হাত পাতে দাবি জানায় তাদের প্রত্যাখ্যান করা যায়, কিন্তু যারা নিজের জন্য কিছু চায় না, দাবি জানায় না, তাদের জন্য অনেকেরই মন ব্যাকুল হয়। হয়তো চিত্রিতারও হয়েছিল, বুঝতে পারেনি। হঠাৎ এতদিন পর মনটা বেদনায় ভরে গেল। পুরনো দিনের হিসেবের খাতা উল্টাতে গিয়ে চিত্রিতা যেন আবিষ্কার করল ঋণের বোঝা শোধ করা হয়নি। এখন উপায়? 26 নম্বর লেক অ্যাভিনিউয়ের দোতলায় ফ্ল্যাটের বেডরুমে বসে তো আর সে ঋণ শোধ করা যাবে না। কখনো যায় না। ইচ্ছে থাকলেও উপায় নেই, কোনো রাস্তা নেই। ব্যাংকে টাকা থাকলেই কি চেক কাটা যায়? চিত্রিতার সব কিছুই তো ফিক্সড ডিপোজিট আর সেফ ডিপোজিট ভল্টে। সব সম্পদই ওর, কিন্তু চাবিকাঠি তো ওর কাছে নেই। চুরি করতে পারে সে চাবিকাঠি, কিন্তু তবুও তো ঋণের বোঝা নামাবার উপায় নেই। ও নেবে কি সে সম্পদ? কিছুতেই না, অসম্ভব, কল্পনাতীত। কি ব্যাপার, এতদিন পর আবার সুপার মার্কেটের এখানে দাঁড়িয়ে? এয়ার হেডকোয়ার্টার্সের কাজ শেষ হয়ে গেল তাই? বড় বেসুরো লাগলো চিত্রিতার কানে। কথাটা শেষ করতে দিতেও পারল না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল। বারখাম্বা, তারপর পার্লামেন্ট স্ট্রিট। কথা বলা হলো না কারুরই, তবু যেন
দুজনেই অনেক কথা শুনেছিল। কাল ভোরেই চলে যাচ্ছি। কাল ভোরেই? হ্যাঁ। রিগাল সিনেমা, খাদি গ্রামোদ্যোগ ভবন, আরওয়েন রোড। রাস্তা পার না হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট জিজ্ঞাসা করল, আজও কি সোজা বাস স্ট্যান্ডে যাব নাকি ডান দিকে ঘুরব? চলুন। বেশিক্ষণ নয়, বেশি দূরেও নয়। ইনার সার্কেলে সামান্য সময়ের জন্য দুজনে ঘুরেছিল। আপনার জন্য বেশ কাটল কটা মাস। মুখ নিচু করে চিত্রিতা বলল, আমি আর আপনার জন্য কি করলাম? এত গান শোনাবার পরও বলছেন কি আর করলেন? খুব শুনিয়েছি, সত্যিই বলছি, খুব ভালো লেগেছে আপনার গান, অনেক দিন মনে থাকবে। আবার চুপ করে থাকে দুজনেই, কথা বলতে পারে না। হঠাৎ একটু থমকে দাঁড়িয়ে ফ্লাইট লেফটেন্যান্ট বলল, একটা অন্যায় অনুরোধ করব। আপনি অন্যায় অনুরোধ করবেন? কেন? কেন জানি না, তবে করব, করতে ইচ্ছে করছে। আপনাকে হয়তো খুব বেশি চিনি না, তবে যতটুকু চিনেছি তাতে মনে হয় অন্যায় অনুরোধ আপনি করবেন না। সত্যি বলছি, অন্যায় অনুরোধ করব, রাখবেন? আচ্ছা বলুন তো, রাখবেন তো? চিত্রিতা হাসে, আচ্ছা রাখবো। ফ্লাইট লেফটেন্যান্ট সেফন জর্জেটের প্যাকেটটা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে পারেনি। কোনো কথা না বলে হাতে তুলে নিয়েছিল, এমনকি ধন্যবাদ পর্যন্ত জানাতে পারেনি। সব কিছুই তো সবাই জানলেন, শুধু এই সেফন জর্জেটের কথাটুকু আমাদের থাক। চিত্রিতা জানাতে পারেনি। মাকে বলেছিল গানের ক্লাসের এক বন্ধু দিয়েছে। সেদিন বাড়ি ফিরেই ওই সেফন জর্জেটটা পরে ছুটে গিয়েছিল মাধুরী মাসির কাছে। মা, মাসিকে শাড়িটা দেখিয়ে আসি। স্কোয়াড্রন লিডার রায় ড্রয়িং রুমে বসে ফ্লাইট লেফটেন্যান্টের সঙ্গে গল্প করছিলেন। ঝড়ের বেগে চিত্রিতা ড্রয়িং রুমে ঢুকেই এদিক ওদিক দেখল। ফ্লাইট লেফটেন্যান্ট একবার মুগ্ধ হয়ে দেখল। স্কোয়াড্রন লিডার কিছু বুঝতে পারলেন না। কাকু, মাসি কোথায়? ও বোধহয় মিঠুকে খেতে দিচ্ছে। মাসিও চমকে উঠেছিল। আহ, কি লাভলি তোকে দেখাচ্ছে রে। মাসি চিত্রিতাকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে এসে স্কোয়াড্রন লিডারকে বললেন, দেখছো, সেফন জর্জেটটা পরে চিত্রাকে কি দারুণ সুন্দর দেখাচ্ছে। স্কোয়াড্রন লিডার কিছু বলার আগে ফ্লাইট লেফটেন্যান্ট বলল, তাই বলে সেফন জর্জেট পরলে তোমাকে মানাবে না। বেশি রাগালে হাটে হাড়ি ভাঙবো কিন্তু। বিয়ের পর পুরনো শাড়ি কোনো মেয়েই পরে না, ভালো হলেও না। তখন পুরনো জিনিস ভালো হলেও বর্জনীয়। ফ্লাইট লেফটেন্যান্ট তা জানে। তবুও চৈতালিকে সেফন জর্জেটটা পড়তে দেখে মনে মনে বড় অতৃপ্তি বোধ করল, অসহ্য লাগলো। চিত্রিতার চাইতে চৈতালিকে দেখতে আরো ভালো, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্টের চোখে খারাপ লাগলো, বড় বেমানান বলে মনে হলো। হিন্দনে ট্রান্সফার হবার পর প্রত্যেক উইকেন্ডে ফ্লাইট লেফটেন্যান্ট সুব্রত পার্কে আসত। হঠাৎ চৈতালির আসা যাওয়া বাড়তেই ও আসা বন্ধ করে দিল। কিন্তু কেউ বুঝলো না, জানলো না। মাধুরী বৌদি টেলিফোন করলেই বলে ভীষণ ব্যস্ত। তারপর একদিন ব্যানার্জি হঠাৎ নিজেই টেলিফোন করলো, বৌদি, তোমার ওখানে আমার যে স্যুটটা রয়েছে ওটা কাচিয়ে রেখো তো। আচ্ছা রাখবো। আর ওর পকেটে একটা নতুন ডায়েরি আছে, ওটা কিন্তু একটু সাবধানে রেখো। রাখবো, কিন্তু তুমি আসছো কবে? সামনের রবিবারেই আসবো। ঠিক ঠিক। কল্যাণী আর চিত্রা, তোর বিয়ের পর এই প্রথম তোকে চিঠি লিখছি। ভাবতে পারিনি প্রথম চিঠিতেই একটা মারাত্মক খবর দিতে হবে। আজ সকালে হিন্দনে ফ্লাইং অ্যাক্সিডেন্টে
ফ্লাইট লেফটেন্যান্ট মারা গেছে। ঠিক ভাবতে পারছি না কি হয়ে গেল। ওর একটা স্যুট আমার কাছে ছিল, ড্রাই ক্লিন করতে দিয়েছি, রবিবার নিয়ে যাওয়ার কথা। কোটের পকেটে একটা নতুন ডায়েরি ছিল, বলেছিল সাবধানে রাখতে, রেখেছিলাম। এতদিন ডায়েরিটা আলমারিতেই ছিল, কিন্তু আজ ওটা না দেখে থাকতে পারলাম না। ডায়েরির একটা পাতাতেও কিছু লেখা নেই। গত বছর এপ্রিলে সুপার মার্কেট থেকে কেনা একটা সেফন জর্জেটের ক্যাশ মেমো ছাড়া আর কিছু ওই ডায়েরিতে নেই। তোকে না লিখে পারলাম না, তুই আমাকে ক্ষমা করিস। তোর মাধুরী মাসি। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।